আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই ব্যবসা করি। সো ব্যবসা থেকে আমরা আসলে ব্যবসায় কতটা ক্যাশ ফ্লো হলো এটা সাধারণত ব্যবসায়ী অনেক সময় জানতে চান। এমনকি ব্যবসার যারা ঋণের ফাইল প্রসেস করেন, ব্যাংকের যারা বিনিয়োগ বিভাগে কাজ করেন, তারাও অনেক সময় ক্যাশ ফ্লো নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন যে কোম্পানির ক্যাশ ফ্লো কেমন আছে। কারণ এর উপরে কিন্তু তার বিজনেসের প্রসপেক্টটা বোঝা যায়, সে কত টাকা বিনিয়োগ করছে, তার ভবিষ্যৎ বিজনেস প্ল্যান কি এটা বোঝা যায়। এবং ব্যবসায়ী নিজে বুঝতে পারেন কি না যে আসলে তার ব্যবসায় কত টাকা ক্যাশ আকারে আসছে বা যাচ্ছে। এই ক্যাশ ফ্লোটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস একটি ব্যবসার জন্য। সো একটি ব্যবসায়ের ক্যাশ ফ্লোটা আমরা সাধারণত কীভাবে বের করব, সেটা বের করার জন্য আমরা একটু এই ম্যাথমেটিক্সটা দেখব। ম্যাথমেটিক্সটার মধ্যে একটা সূত্র ইউজ করা হয়েছে। আমরা আগেও অনেক জায়গায় বলে থাকি যে একটা সূত্র সাধারণত অনেক দিনের গবেষণার পরে কিন্তু একটি সূত্র প্রতিষ্ঠিত হয়। সেটা কখনো 100 বছর, কখনো 200 বছর, কখনো 50 বছর, কখনো 20 বছর বা 30 বছর অ্যানালাইসিসের পরে সেটা সূত্রটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। কাজেই নিজে এদিক সেদিক ঘোরাঘুরি না করে যদি আমরা সেই সূত্রের সহায়তা নিই, তাহলে সাধারণত খুব সহজে আমরা আমাদের যে হিসাব নিকাশটা সেটা আমরা বুঝতে পারবো। সো ক্যাশ ফ্লোটা বোঝার জন্য একটা ম্যাথের এক্সাম্পল দিই। আর আমি সাধারণত ভিডিওগুলো এভাবেই করি, যেন ভেঙে ভেঙে করার উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্যে যে টার্মিনোলজিগুলো ইউজ করা হয় সেটি যেন আমরা সবাই সহজেই বুঝতে পারি। এবং যারা আসলে একেবারে বইয়ের ভাষা, যারা খুব এক্সপার্ট লোকদের ভাষা বুঝতে পারে না, যারা একটু সহজ ভাষায় বুঝতে চান, তাদের জন্য বিষয়গুলো বুঝতে সহজ হয়। আমরা তেমনি একটি অঙ্ক যদি করতে যাই, এখানে 12 নম্বর একটা অঙ্ক আছে যে ইগল প্রোডাক্টস ইভিআইটি ইজ $300। মানে ইভিআইটিটা হচ্ছে কি জিনিস? আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স। আমরা জানি যখন একটি কোম্পানি কোনো প্রোডাক্ট সেল করে, সারা বছর সে যা সেল করেছিল সেখান থেকে সে যখন পণ্যের মূল্যটা বাদ দেয়, তখন যেটা থাকে সেটা হচ্ছে গ্রস ইনকাম। সেখান থেকে যখন গ্রস প্রফিট বলা হয়, সেখান থেকে যখন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অর্থাৎ অফিস পরিচালনার জন্য যে খরচটা সেটা যখন আপনি বাদ দেন, তখন যেটা থাকে সেটাকে সাধারণত বলা হয় আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যেই টাকাটা থাকে আপনার কোম্পানি, সেটা হচ্ছে ইভিআইটি। অর্থাৎ বছর শেষে আপনি প্রথমে যেটা চিন্তা করেন সেটা হচ্ছে আপনার পণ্যের যে মূল্য সেটা আপনি বাদ দেন, তারপর যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টগুলো অর্থাৎ আপনার অফিস বা অফিস পরিচালনার বা স্যালারি বেতন টেতন খরচগুলো বাদ দেওয়ার পরে যে খরচটা থাকে সেটাই ইভিআইটি। আমি আরও যদি সহজ করে উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে ধরুন আপনি একটি প্রোডাক্ট আপনি বিক্রি করলেন, একটি প্রোডাক্ট না, সারা বছর আপনি বিক্রি করলেন 100 টাকার জিনিস। 100 টাকা জিনিস বিক্রি করতে গিয়ে আপনার সেই পণ্য কিনতে হচ্ছে আপনার 50 টাকার। তাহলে হচ্ছে আপনার কাছে যেটা থাকলো সেটা হচ্ছে গ্রস প্রফিট হচ্ছে আপনার আরও 50 টাকা। কিন্তু অফিস পরিচালনা করার জন্য অফিসের ভাড়া, অফিসের কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, অফিসের ভাড়া, এই যে বিষয়গুলো এগুলো বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেটাতে আপনি আরও দিয়েছেন 20 টাকা খরচ হয়ে এলো। তাহলে 50 টাকা প্লাস 20 টাকা 70 টাকা আপনার খরচ হলো। তাহলে আপনার ইনকাম হলো কত টাকা? আপনার ইভিআইটি হলো 100 বিয়োগ 50 বিয়োগ 20। তাহলে 100 টাকা থেকে 70 টাকা গেলে আপনার 30 টাকা থাকলো। এই 30 টাকাকেই ইভিআইটি বলা হয়। ইভিআইটি হচ্ছে আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স। কারণ সবাই ইনকাম ট্যাক্সটা যেহেতু সবার শেষে দেয়, সেহেতু এই হিসাবটা এখানে চলে আসে। সো আশা করি ইভিআইটি আমরা বুঝতে পেরেছি। ইভিআইটি হচ্ছে কোম্পানির ইগল প্রোডাক্টসের $300 অ্যান্ড ইটস ট্যাক্স রেট ইজ 21%। সে যে ব্যবসাটা করছে সেই ব্যবসার জন্য আমরা জানি এক এক ধরনের ব্যবসার এক এক ধরনের ট্যাক্স রেট হয়ে থাকে। যেমন ব্যাংকিং বিজনেসের জন্য বর্তমানে 27.5% করে ট্যাক্স দিতে হয়। আপনি যদি সাধারণ ব্যবসার কথা বলেন, সেটার কোনো ক্ষেত্রে 10%, 15%, 30%। হ্যাঁ, সিগারেট কোম্পানির ক্ষেত্রে আমরা জানি সেটা প্রায় অলমোস্ট 45% ট্যাক্স দিতে হয় সিগারেট কোম্পানির। সো এভাবে বিভিন্ন সেই যে ব্যবসাটি করছে সেটা ট্যাক্স রেট হচ্ছে 21%। ডেপ্রিসিয়েশন হচ্ছে 20 টাকা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স আর 60 টাকা। এখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স বলতে অনেকে হয়তো বুঝতে পারবেন না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স যে আপনি ব্যবসার মধ্যে কিছু টাকা আপনি খরচ করেন, যেই খরচের টাকাগুলো আপনার ক্যাপিটাল ক্রয় সংক্রান্ত জায়গায় খরচ হয়। অর্থাৎ ক্যাপিটাল ইনকাম আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল ধরুন আপনার ব্যবসার মধ্যে আপনি একটি মেশিন কিনলেন, সেই মেশিনটা কিন্তু ক্যাপিটাল আবার উৎপাদন করে। অর্থাৎ ব্যবসার যেই জিনিসটা নতুন কোনো আয়ের
সৃষ্টি করে সেই বিষয়টাই হচ্ছে ক্যাপিটাল, এবং সেটা যখন আপনি ক্রয় করেন সেটাই হচ্ছে ক্যাপিটাল, এবং সেটার পিছনে যে টাকাটা খরচ করেন সেটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো আপনার ব্যবসা যদি একটি দাঁড়িপাল্লা কিনেন, আপনার ব্যবসা যদি আপনি একটা মেশিন কিনেন, সেই মেশিনটা যদি কোনো উৎপাদনের মাধ্যমে নতুন টাকার উৎপাদন করেন তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল, এবং সেটা কেনার জন্য যে খরচটা সেটাই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, অর্থাৎ ক্যাশ টাকা খরচ করে দিয়ে ক্যাপিটাল কিনেছে কত টাকার? $60। আবার ক্যাপিটাল ইনকামও হয়, আপনি যদি ক্যাপিটাল সেল করে দেন সেখান থেকে ক্যাপিটাল অতিরিক্ত বিক্রি করতে পারলে সেটা ক্যাপিটাল গেইন হয়। আমরা শুধু ক্যাপিটাল গেইন হিসেবে সেটাকে জানি। অ্যান্ড দ্য প্ল্যান্ড ইনক্রিজ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ $30, এবং তার নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ করেছে $30। এখন আমরা হচ্ছে যে ইনক্রিজ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এখন ইনক্রিজিং নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কী বুঝতে পারি? ধরুন আপনি হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কী বুঝি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আপনার ওয়ার্কিং প্রসিডিউরের মধ্যে আপনার যেই টাকাটা আপনার আটকে থাকে সেটাই ওয়ার্কিং ক্যাপিটাল। ধরেন আপনি হচ্ছে যে জুতা তৈরি করার আপনার একটা কারখানা, সেখানে আপনি জুতা তৈরি করার জন্য যে কাঁচামালগুলো কিনলেন সেই কাঁচামালগুলো কেনা থেকে শুরু করে সেখানে হচ্ছে যে আপনার সেই জুতাটার র মেটেরিয়াল থেকে শুরু করে সেটা আবার কমপ্লিট জুতা হওয়ার পর্যন্ত আপনার যেই, এবং কমপ্লিট জুতা হওয়ার পরে সেটা বিক্রি করার আগ পর্যন্ত প্যাকেজিং থেকে শুরু করে স্টক হওয়া পর্যন্ত এই যে খরচগুলো, পুরো খরচটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। এখন সেই ওয়ার্কিং ক্যাপিটালে যদি আপনি গত বছরের চেয়ে এই বছর আরও $30 আপনি কী করে দিলেন? বৃদ্ধি করে দিলেন। এখন নেট ওয়ার্কিং ক্যাপিটাল আপনার বাড়তেও পারে কমতেও পারে। এটা আমরা যেহেতু একটা ক্যাশ ফ্লো ম্যাথ করতে যাচ্ছি সেহেতু এখানে ইনক্রিজিং ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু $30 বেড়েছে, তার মানে তার ক্যাশ কমে গিয়েছে। আর যদি ইনক্রিজ না হয় ডিক্রিজ হতো, ওয়ার্কিং ক্যাপিটাল ডিক্রিজ হতো, তাহলে হচ্ছে এখানে আমাদের ক্যাশ কী করতো? আসতো এখানে। সো আমরা হচ্ছে যে প্ল্যান্ড ইনক্রিজ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল সে প্ল্যান করেছে $30 সে কমিয়ে ইনক্রিজ করবে, তার মানে ক্যাশ তার কমে যাবে। এই যদি একটি ব্যবসার পরিস্থিতি হয়, ওয়ার্কিং ক্যাপিটাল সে বাড়াচ্ছে, সে হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে বাড়াচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম? এই ফার্মার ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো হয়েছে কতটুকু সেটা আমাদের বের করতে বলেছে। আমি অঙ্কটা ভেঙে ভেঙে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা প্রত্যেকটা টার্মিনোলজি আমরা যেন বুঝতে পারি। চলুন আমরা একটু ম্যাথটাতে চলে যাই। দেখেন আমি যেটা বলছিলাম, এখানে একটা থিওরি ডেভেলপ করে যেটা অনেক বছরের পরিশ্রমের ফল, সেটা আমাদের ফলো করাটাই বেটার। সো যদি আমরা অঙ্কটা করতে যাই, আমরা এই থিওরিটা আমরা মুখস্থ করে ফেলবো। আর যারা খুবই এক্সপার্ট তারা সাধারণত এই থিওরিটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হয়েছে এখানে, এবং তারা সাধারণত অঙ্কগুলো এই থিওরিটা আমরা এখানকার তথ্যের আলোকে আমরা থিওরিটাকে ডেভেলপ করতে পারবো। আবার বলি, যারা অ্যাকচুয়ালি নতুন তারা হচ্ছে যে আমরা থিওরিটা মুখস্থ করে ফেলবো, আর যারা বেসিক্যালি খুবই এক্সপার্ট তারা বেসিক্যালি এখানে ম্যাথের মধ্যে যেই যে ডেটাগুলো দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলোর আলোকে তারা যেহেতু বুঝতে পারেন, তারা এই সূত্রটা নিজেরাই সাজিয়ে ফেলতে পারবেন। সো ইবিআইটি থেকে প্রথমে কি করেছে? ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছে। ইবিআইটি থেকে আমি ইবিআইটি কাকে বলে সেটা কিন্তু প্রথমে আলোচনা করেছি। সেখান থেকে ডেপ্রিসিয়েশনটা এখন কেন সূত্রের মধ্যে বাদ দিল সেটা যদি আমরা বলতে চাই, এটার মূল বিষয় হচ্ছে ট্যাক্স রেট দিয়ে এটাকে গুণ করবে। অর্থাৎ হচ্ছে যে যেহেতু ডেপ্রিসিয়েশনের টাকাটা তাৎক্ষণিকভাবে সে কী করে ফেলেছে, খরচ করে হয়ে যাচ্ছে, ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে ফেলছে, সুতরাং যে ট্যাক্সের যে রেটটা আছে সেটাও কিন্তু গুণ করলে, তাহলে হচ্ছে যে ট্যাক্স রেটটা গুণ করলে সেই ডেপ্রিসিয়েশনের উপরে যতটুকু ট্যাক্স সেটাও কিন্তু বাদ যাবে। তো সেটা বাদ দিয়ে মূল আমাদের ইনকাম কতটুকু? আবার বলি, আমার যে ইনকামটা সব ধরনের খরচ বাদ দেওয়ার পরে ট্যাক্স দেওয়ার আগ পর্যন্ত যে ইনকামটা, সেটাকে যদি আমি ট্যাক্স রেটটা বাদ দিয়ে যে ইনকামটা, ট্যাক্স রেটটা বাদ দিয়ে 1 মাইনাস ট্যাক্স রেট মানে ট্যাক্স রেটটা বাদ দিয়ে যে ইনকামটা সেটা দিয়ে গুণ করলে ট্যাক্স বাদে কত ইনকাম, ডেপ্রিসিয়েশনের উপরেও কিন্তু ট্যাক্স অ্যাপ্লাই হয়, কত ইনকাম সেটা কিন্তু বের হয়ে যাবে। আরেকবার বলি, ইবিআইটি থেকে যদি আমরা যেহেতু ডেপ্রিসিয়েশনের উপরেও ট্যাক্স অ্যাপ্লাই করে, সেটা যদি ট্যাক্স রেটটা বাদ দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে এক্স্যাক্টলি ইবিআইটি কত সেটা বের হবে। ধরুন তার সাথে যেহেতু এখানে ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া হয়েছিল, আবার এখানে ডেপ্রিসিয়েশনটা যোগ করব আমরা এখানে, কারণ এখানে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছিল ট্যাক্স রেট অ্যাপ্লাইড হয়, কিন্তু আমরা তো টোটাল
ক্যাশের যেহেতু ক্যাশ ফ্লো আলোচনা করছি, যেহেতু আমরা পুরোটা ক্যাশটা এখানে বাদ দিয়ে দিয়েছিলাম, সেই ট্যাক্সের ডেপ্রিসিয়েশনের টাকাটা এখানে আমরা সরাসরি নিয়ে আসবো। যেহেতু এখানে ক্যাশ আকারে গিয়েছে সেহেতু ক্যাশ আকারে নিয়ে আসবো। এবং আমরা বলেছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা ক্যাশ কী করেছিল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে কিনেছিল, কাজে ক্যাপিটাল এক্সপেন্ডিচার $60 বাড়ার কারণে ক্যাশ তার চলে গেছে, সেজন্য মাইনাস হিসেবে এখানে নিয়ে আসছে। আর নেট ওয়ার্কিং ক্যাপিটালের সে আরও বিনিয়োগ বাড়িয়েছিল ওয়ার্কিং ক্যাপিটালে, সেহেতু এটা মাইনাস হয়েছে। এই দুইটা জিনিসে আমরা আমাদের যারা নলেজেবল তারা আমরা বোঝার কারণে এটা আমরা লিখেছি। কারণ হচ্ছে যে মাইনাস হয়েছে কেন, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে বাড়িয়েছিল, ক্যাপিটাল কিনেছিল, আর ওয়ার্কিং ক্যাপিটাল নেট ওয়ার্কিং ক্যাপিটাল সে বাড়িয়েছিল। যদি দুইটা কমে যায় তাহলে প্লাস হয়ে যাবে, কারণ কমে গেলে তার কাছে ক্যাশ আসবে। নেটওয়ার্কিং ক্যাপিটালও যদি কমে যায় তাহলে তার কাছে ক্যাশ আসবে। সুতরাং ফ্রি ক্যাশ ফ্লোতে দুইটা যোগ আকারে দেখা যাবে। এখানে যেহেতু এগুলো বাড়িয়েছে, তার ক্যাশ চলে গেছে, এগুলো কেনার জন্য তাকে ক্যাশ খরচ করতে হয়েছিল। আর এই যে ট্যাক্স রেটটা আমরা বলেছিলাম, ট্যাক্স রেটটা বাদ দিয়ে যে রেটটা সেটা দিয়ে আমরা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, তাহলে ট্যাক্সবিহীন তার যে ক্যাশটা ইনকামটা সেটা বের হবে। যদি উদাহরণ হিসেবে দেখি, ধরেন কারো 100 টাকা ইনকাম আছে, সে 100 টাকা ইনকামের উপর যদি 20% তাকে ট্যাক্স দিতে হয়, তাহলে কি হয়, তারা বলুন তো, তার আসলে ট্যাক্সবিহীন তার ইনকাম, ট্যাক্স ছাড়া তার ইনকাম কত হবে? এই যে 100 থেকে 20% বাদ দিলে আমরা হচ্ছে যে কত থাকে, 80% থাকে। 80% আমরা 0.80 দিয়ে 80 আকারে লিখতে পারি। তাহলে হচ্ছে যে ইনকামটা আছে সেই ইনকামটাকে যদি আপনার ট্যাক্স বাদ দিয়ে যে রেটটা থাকে সেটা দিয়ে যদি আপনি গুণ দেন, তাহলে কিন্তু আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স বাদ দিয়ে তাহলে কত টাকা, 20% ট্যাক্স যদি হয় ইনকামের উপরে, তাহলে হচ্ছে যে 80 টাকা। সো ইনকামের উপরে যদি 20% ট্যাক্স হয়, তাহলে হচ্ছে যে আসলে মূল তার ইনকাম কত টাকা, 80 টাকা। দেখেন 0.80 দিয়ে গুণ করলে কিন্তু 80 টাকাই হয়। সো এই যে তার মানে 100 থেকে 21% ট্যাক্স। এখন আমরা যদি মূল ম্যাথটায় চলে যাই, বলেছিল তার ইবিআইটি হচ্ছে $300। এই যে এখানে আমরা দেখি তার ইবিআইটি ছিল $300 আর ট্যাক্স রেট ছিল 21%। সো যদি সূত্র অনুযায়ী আমরা ইবিআইটি হচ্ছে যে তার $300, সেখান থেকে যদি ডেপ্রিসিয়েশনটা আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে $280 থাকে। এবং 0.79 দিয়ে কেন গুণ করেছি, তাহলে ট্যাক্স ছাড়া তার ইবিআইটি কত, তার মানে হচ্ছে যে ট্যাক্স ছাড়া তার হচ্ছে যে ইনকামটা কত বিফোর ইনকাম ট্যাক্সটা, সেটা হচ্ছে আমরা গুণ করার জন্য এই যে এখানে যেমন 0.80 দিয়ে গুণ করেছিলাম, এখানে ঠিক 21% বাদ দিয়ে দিই। 100 থেকে 21% বাদ দিলে 79%, এটাকে আমরা 0.79 আকারে লিখতে পারি। সেভাবে আমরা $280কে আমরা 0.79 দিয়ে গুণ করেছি। তার মানে $221.20 হচ্ছে যে তার বেসিক্যালি ট্যাক্স বাদ দিয়ে তার ইভিআইটি। ডেপ্রিসিয়েশনটার উপরে যেহেতু ট্যাক্স অ্যাপ্লাই করেছি আমরা, সেজন্য এইটা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে আমাদেরকে গুণ করতে হয়েছে। এইবার হচ্ছে পরের, যেহেতু আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যাশ আকারে আমরা বাদ দিয়েছি, সেহেতু ক্যাশটা আমরা আবার যোগ করে ফেললাম এখানে। এই যে এটা শুধুমাত্র ডেপ্রিসিয়েশনের উপরে ট্যাক্স অ্যাপ্লাই হয় বিধে আমরা ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করেছিলাম, সেই ডেপ্রিসিয়েশনটাকে আমরা আবার ক্যাশের টাকাটাকে আমরা আবার নিয়ে আসলাম। এখানে ডেপ্রিসিয়েশন বলেছিল $20 টাকা। আমরা যদি একটু দেখি ম্যাথটাতে, ডেপ্রিসিয়েশন ছিল $20, সেই ডেপ্রিসিয়েশন $20টা আমরা এখানে নিয়ে এসেছি। 3 নাম্বার পার্টটা আমরা শেষ করে ফেললাম, প্লাস ডেপ্রিসিয়েশন। সো 221-এর সাথে যখন 20 টাকা আমরা যোগ করলাম, তখন হচ্ছে 241.20, এই 3 নাম্বার পার্টটা। তারপর হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সে বলেছিল সে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, আমরা এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর $60। সে ক্যাপিটাল কিনেছিল, মেশিনারিজ কিনেছিল $60। যেহেতু সে কিনেছে তাহলে ক্যাশ চলে গেছে, এই জন্য মাইনাস করেছি। যদি ক্যাপিটাল গেইন হতো তাহলে আমরা প্লাস করতাম। এই যে মাইনাসটা ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা আমরা মাইনাস করেছি। 241 থেকে 221-এর সাথে 20 যোগ করার পরে 241, সেখান থেকে 60 চলে যাওয়ার পরে আমাদের থাকতেছে $181.20। তারপরে যে সে কী করেছে, নেট ওয়ার্কিং ক্যাপিটালে সে আরও বাড়িয়েছে। আমরা এখানে যদি দেখি 12 নম্বর অঙ্কটার মধ্যে, ইনক্রিজিং নেট ওয়ার্কিং ক্যাপিটাল $30। তার মানে হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটালে সে আরও $30 বাড়িয়েছে। $30 বাড়ালে তার নেট ওয়ার্কিং ক্যাপিটাল যদি বাড়ে তাহলে তার ক্যাশ চলে যাবে। এই চিহ্নতে ইনক্রিজ বোঝানো হয়েছে। যদি ডিক্রিজ হতো তাহলে এই অ্যারোটা নিচের দিকে থাকতো। হ্যাঁ, এরকম চেহারা হতো এই যে এরকম। হ্যাঁ, যেহেতু বাড়িয়েছে তাহলে ইনক্রিজ হয়েছে, এভাবে চিহ্ন দিচ্ছি। যেহেতু ইনক্রিজ করেছে তাহলে হচ্ছে এটা মাইনাস হবে, যদি ডিক্রিজ হতো তাহলে প্লাস হতো। সে নেট ওয়ার্কিং ক্যাপিটালে ক্যাশ খরচ করেছে। সো ঠিক ক্যাশ খরচ করার কারণে টাকা ক্যাশ চলে গেছে। তাহলে $181 থেকে আমরা $30 বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, $60 বাদ যাওয়ার পর তার $181.20 থাকে। সেখান থেকে $30 তার নেট ওয়ার্কিং ক্যাপিটাল বাড়িয়েছে, তাহলে $151.20 তার ফ্রি ক্যাশ ফ্লো। তার মানে ক্যাশ ফ্লো, এটার মধ্যে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে তার কোম্পানিতে $151.20। সো
আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আর ভেঙে ভেঙে আমি ভিডিওটা এই জন্য করলাম যেন যারা আমরা টার্মিনোলজিগুলো বুঝতে পারি না, একটা ম্যাথের অনেক কঠিন ভাষায় বলা থাকে এবং অ্যাকচুয়ালি ওটার মধ্যে কী ইসেন্স আছে সেটার আর যে স্পিরিট কী সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এই ভিডিওগুলোর মাধ্যমে সাধারণত আমরা সেটা বুঝতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা একেবারে বিজনেসে কিছু বুঝতে পারে না তারা এই ভিডিও দেখলে উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।